দেখ থ্যাংক ইউ ম্যাম গল্পটা পড়ার আগে কিন্তু তোকে আগে এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটাও জানতে হবে, ঠিক আছে? তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানার আগে দেখ এখানে আগে লেখক পরিচয় দেখ, থ্যাংক ইউ ম্যামটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? লেখক হচ্ছে ল্যাংস্টন হিউজ, ঠিক আছে? ল্যাংস্টন হিউজ, পুরো নাম হচ্ছে জ্যামিও মার্সার ল্যাংস্টন হিউজ। জন্ম হচ্ছে 1902 সালে এবং মৃত্যু হচ্ছে 1967 সালে। ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফ্রম আমেরিকার লেখক, ঠিক আছে? হ্যাঁ, তারপর বলছে দেখ Hughes was interested in the revival of আমেরিকান ফোক কালচার। এই জায়গাটায় তোদের মেন। আচ্ছা পড়ে দিচ্ছি, তারপর বলে দিচ্ছি এই জিনিসটা কি আমেরিকান ফোক কালচারটা। দেখ এই যে রিভাইভাল অফ আমেরিকান ফোক কালচার, হ্যাঁ সরি আফ্রো আমেরিকান আফ্রিকান ফোক কালচার, আফ্রিকান আমেরিকান নয়। এবার ঠিকই বলেছি যে হঠাৎ আফ্রিকান ফোক কালচার আমেরিকাতে রিভাইভাল করার প্রয়োজন হলো কেন, ঠিক আছে? এই জায়গাটা একটা হিস্ট্রি আছে, সেটা আমি একটু ছোট্ট করে বলে দেবো, দেখ ছোট্ট করে যতটা পারি। অফ তারপর দেখ অফ হিজ সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার বিখ্যাত কয়েকগুলো লেখাগুলি হলো দ্য দ্য ওয়ারি ব্লুজ, তার যেটা পাবলিশ হয়েছে কত সালে, 1926 সালে। নট উইথাউট ল্যান্টার, ঠিক আছে এটা দেখি ভুল হতে পারে, নট উইথাউট ল্যান্টার, এটা হচ্ছে তোর পাবলিশ হয়েছে 1930 সালে। আর হচ্ছে দ্য ওয়ে অফ হোয়াইট ফ্রগ 1934 সালে পাবলিশ হয়েছে, ঠিক আছে? এটা তারপরে এটা গল্পে বিষয়বস্তু আছে। তো আমি যেটা বলছিলাম আমেরিকান ফোক কালচার, এইটা এইটা হচ্ছে তোর কেন আমেরিকান ফোক কালচারের রিভাইভালের প্রয়োজন হলো, রিভাইভাল মানে পুনরুজ্জীবন, ঠিক আছে? কেন প্রয়োজন হলো, ঠিক আছে? এইটা জানার জন্য একটা ইতিহাস জানতে হবে, শুনতে হবে তারা। এই শোন টাকা এদিকে, এই নামটা লিখে রাখ। এই যে রিভিভালটা হয়েছিল সেটা হচ্ছে একটা রেনেসা, রেনেসা মানে হচ্ছে তোর কি বলে নবজাগরণ। এই নামটা লিখে রাখ বইয়ের পেজে, এখানে সব এখানে লিখে রাখ এই জায়গাটা, তাহলে নামটা এমসিকিউ আসে। দ্য হারলেম রেনেসা, দ্য হারলেম সরি দ্য হারলেম রেনেসা, না এটা একটা এটার আন্দোলনটার নাম, এই যে আর এলিএম রেনেসা, আর ই NAI SSANCE, ঠিক আছে? এই নামটা লিখে রাখ, হারলেম রেনেসা। এই হচ্ছে এই আন্দোলনের সঙ্গে এই ল্যাংস্টন হিউজ যুক্ত ছিলেন, ঠিক আছে? এই হারলেম হচ্ছে ওদের দেশের একটা শহর, আমেরিকার একটা শহর, হ্যাঁ সেই হারলেম লিখে রাখ নামটা। এটা হচ্ছে আমেরিকা দেশ, তাই তো? এই আমেরিকা মহাদেশ, এটাকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, এটা আমেরিকার দেশের কথা বলছি। যে গল্পটা পড়বো সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? ইউনাইটেড স্টেটসের কথা পড়বো, এটার কথা পড়বো, ঠিক আছে? এইটা হচ্ছে তাহলে এবার আফ্রিকা থেকে আমেরিকার ব্যাপারটা কানেকশনটাই তো তোদের বুঝতে হবে যে কী করে হলো ব্যাপারটা, কী শোন। যখন ওই 18 যে ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিল কত 1498 সালে, তো ওই টাইমগুলোতে ওই সময়টাতে কি হয়, এই এই যে একটা বিরাট বড় একটা ভূখণ্ড পড়ে আছে এই আমেরিকা, এটার সঙ্গে এই দিকের কোনো যোগাযোগ নাই আছে। দেখ মাঝে একটা বিরাট সমুদ্র আটলান্টিক সি, ঠিক আছে? এই দিকের মানুষের সঙ্গে এই দিকের মানুষের কোনো যোগাযোগ ছিল না 1500 শতকের আগে পর্যন্ত। মানে এইগুলো এগুলো আবিষ্কার হতে শুরু করেছে কবে থেকে, ওই 1500 সালের দিকে কাছাকাছি, 1400 1500 1300 এই সময় আর কি আবিষ্কার হতে শুরু করেছে। তখনই আর কি মানুষজন নৌকা করে করে গিয়ে বা নৌকা বড় বড় জাহাজ করে গিয়ে এইসব জায়গাগুলো আবিষ্কার করেছে। হ্যাঁ, তো ইন্ডিয়াও তো আবিষ্কার ছিল না, ইন্ডিয়ার যে আসার পথটা একমাত্র ওপর দিক দিয়ে ছিল, এই যে আফগানিস্তান তারপরে কাজাকিস্তান এই দিক দিয়ে আসার কথা ছিল,
এসেছিল, মানে এই ইউরোপবাসী, এই ইউরোপের লোক ইন্ডিয়া সম্পর্কে জানতে পারে ওই ইন্ডিকা বই থেকে, মানে সেই যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তখনকার কিছু ঘটনার মাধ্যমে, আর পরবর্তীকালে যখন আরবরা যখন এই দেশকে দখল করেছিল তখন এই আরবদের মাধ্যমে কিন্তু খবর পৌঁছায় এই ইউরোপের বাসীর কাছে যে এইরকম ইন্ডিয়া বলে একটা দেশ আছে এই জায়গাটায়। এবার তখন ওদের দেশে একটা গোটা ইউরোপে যখন আরবদের মাধ্যমে যখন জানতে পারলো যে ইন্ডিয়া একটা এরকম দেশ আছে যেখানে প্রচুর ধন সম্পদ আছে, হ্যাঁ, যেখানে প্রচুর মশলাপাতি আছে, তখন এবং এই সমস্ত দেশের কথা যখন জানতে পারে তখন এই ইউরোপবাসীগুলো কি করে জানিস তো, পুরো ইউরোপের যত এই দেশগুলো আছে বিশেষ করে ইংল্যান্ড, জার্মানি, তারপরে ইটালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, এরা তখন ইন্ডিয়ার মতো দেশগুলোকে খোঁজার জন্য ওরা উঠে পড়ে লাগে যে এই সব দেশকে খুঁজতে হবে এবং সব দেশ থেকে ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, মশলাপাতি এইসব আনা যাবে, ঠিক আছে। তো এদের টার্গেট ছিল ইন্ডিয়া আসা, বিশাল একটা টার্গেট ছিল কিন্তু ইন্ডিয়া পৌঁছানো, ঠিক আছে। তখন ওরা কি করে, এই ইউরোপবাসীগুলো, ইউরোপের যে দেশগুলো তারা নৌকা নিয়ে, ইউরোপবাসী জানিস তোরা নৌশক্তিতে বিরাট বলিয়ান ছিল সেই সময়, বিরাট বলিয়ান হয়ে উঠেছিল, নৌশক্তিতে বিরাট শক্তিশালী হয়েছিল, বড় বড় জাহাজ, বড় বড় নৌকা তৈরি করে ওরা কিন্তু নৌশক্তিতে কেউ ওদের সময় পেরে উঠতে পারছিল না, তখন ওরা নৌকায় করে বিভিন্ন দেশ আবিষ্কার করার নেশায় বেরিয়ে পড়ে। এইবার তখনই ফার্স্ট টাইম ইতালির একজন নাবিক আর কি, তার নাম কি ছিল, কলম্বাস। কলম্বাস কি করে, সোজা চলে যায়, আগে সোজা চলে এসে এই যে ইতালি দেশটা দেখ, তোরা দেখতে পাবি এই যে ইতালি দেশ, টাকা এই যে ইতালি দেশটা দেখ, সমুদ্র ঘেরা এই একটা আইল্যান্ডের মতো, এইখান থেকে ও কিন্তু এই প্রণালীটা দিয়ে বেরিয়ে একবারে সোজা চলে আসে আমেরিকা, ঠিক আছে। এসে ও ভাবে আমি ইন্ডিয়াতে চলে এসেছি, বুঝতে পেরেছিস, ও ভাবে আমি এইদিকে যেটা এখন আমেরিকা দেশ, সেই আমেরিকার দেশে চলে আসছি। আমেরিকায়, আমি আফ্রিকার পরে আসছি, আমি আফ্রিকার গল্পটা পরে আসছি, আগে আমেরিকাটা আবিষ্কারের কথাটা একটু শুনতে হবে, হ্যাঁ। এইবার তখন কি হয়, ও দেখে যে এখানে ওভাবে আমি ইন্ডিয়া চলে এসেছি, ঠিক আছে। ওই জন্য আমেরিকার যারা আদিবাসী তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়, তো ইন্ডিয়া নামটা পেলো কি করে, ওই জন্য ও ভাবেছে আমি ইন্ডিয়া চলে এসেছি, বা ওদেরকেও ইন্ডিয়ান ভেবেছিল, এবং দেশে ফিরে গিয়ে কথাটা বলে যে এরকম একটা বিরাট বড় দেশ আছে যেখানে এরকম কয়েকটা লোক বসবাস করছে, প্রচুর ধন সম্পদ জায়গা আছে, কিন্তু বা লোক নেই। তখন থেকে দলে দলে মানুষ এখান থেকে চলে আসে, এখানে ইউরোপ থেকে দলে দলে মানুষ নৌকায় করে জাহাজে করে আমেরিকা চলে আসে, দিয়ে আস্তে আস্তে আমেরিকার এই দেশগুলোতে বসবাস করতে শুরু করে, বুঝতে পেরেছিল ব্যাপারটা। এইভাবে এক সময় আমেরিকা কিন্তু বেশি আসে, কোন দেশ থেকে বেশি আসে, কারণ সব থেকে বেশি শক্তিশালী ছিল ইংল্যান্ড থেকে সব থেকে বেশি লোক আসে আমেরিকা, ঠিক আছে। এবং ইংল্যান্ডে গোটা আমেরিকাটাকে দখল করে রেখে দেয় ম্যাক্সিমাম এরিয়াটা, এবং পরবর্তীকালে ইংল্যান্ডেরই আর কি শাসনে থাকে আমেরিকা। তারপর জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা কি হয়, ওই ইংল্যান্ডের থেকে স্বাধীন হয়, দিয়ে স্বাধীন প্রথম রাষ্ট্র তৈরি হয়, এবং যে আজকে যে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করার যে ইয়েটা করেছি, সিস্টেমটা করেছি, এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয় আমেরিকাতে। আমেরিকা হচ্ছে প্রথম গণতন্ত্র, ঠিক আছে। আমেরিকাতে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, যে ভোট দিয়ে সরকার করার যে নিয়ম সেটা ফার্স্ট আমেরিকাতে চালু হয়, ঠিক আছে। এইবার তারপরে আস্তে আস্তে আমেরিকাতে গোটা দেশ ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সে এবার এর একটা বিরাট ইতিহাস আছে, পেছনে অত ইতিহাস করে জানার দরকার নাই, এর পিছনে একটা বিরাট গল্প আছে, ঠিক আছে। এইবার কি হলো, আমেরিকা যখন গণতন্ত্র আমেরিকাতে প্রতিষ্ঠা হলো, যখন ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা হলো, তখন আমেরিকা এত ধন সম্পদ ছিল, এত জায়গা ছিল, অল্প মানুষ, ফলে আমেরিকা কিন্তু ধীরে 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 উন্নতি করতে শুরু করলো, এত উন্নতি করতে শুরু করলো, মানে উন্নতি চরম সীমায় পৌঁছাতে লাগলো ধীরে ধীরে। এইবার আমেরিকায় এত জায়গা পড়ে আছে, লোক কম, এবার যদি আমি চাষবাস করতে হয় বা কোনো কাজ করতে হয়, ম্যান পাওয়ার তো লাগবে, তখন আমেরিকায় কি করলো, প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন হলো। এইবার অলরেডি তখন ইউরোপবাসী কি করেছে, এই আফ্রিকাকে আবিষ্কার করে ফেলেছে, আফ্রিকার এই সব দেশগুলো সব আবিষ্কার করে রেখেছে। তোরা সেই ক্লাস 10-এর একটা গল্প কবিতা ছিল রবীন্দ্রনাথের আফ্রিকা বলে, সেই কবিতার একটা অংশ এখানে মিল পাবি। এইবার ইউরোপবাসী কি করলো, এই আফ্রিকার এরা হচ্ছে কালো মানুষ, এরা অশিক্ষিত, এরা বর্বর, এরা পুষ্টি মানে ভাবে থাকতো, কোনো সেই রকম ইউনিটি ছিল না, সেরকম অস্ত্রশস্ত্র উন্নত ছিল না, এরা তো আর জানিস এই আফ্রিকা কবিতাতেই সেখানে বলা আছে অনেক কিছু কথা। তখন এই ইউরোপবাসী কি করে, উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে এই আফ্রিকার দেশগুলোকে সব দখল করে নেয়,
এদেরকে কি করে ওই গরু ছাগলের মতো করে ধরে ওই জাহাজে করে ধরে নিয়ে এসে জাহাজে করে ধরে ওরা এই আমেরিকান মার্কেটে বিক্রি করে, ঠিক আছে, গরু ছাগলের মতো মানুষ বিক্রি করে। সেই দাস প্রথা আগের দিন বলছিলাম, সেই দাস প্রথা দাস হিসাবে বিক্রি করে এখানে অনেক দিন ধরে বিক্রি করেছে, প্রচুর দিন, মানে তখন একটা যেমন গরু বাছুরের ব্যবসা হয়, যেমন গরু ছাগলের ব্যবসা হয় দেখেছিস, ঠিক সেই রকমই একটা টাইমে মানুষের ব্যবসা হতো ভালো রকম আমেরিকায় প্রচুর লোকের কাজের দরকার হতো, তখন ওই এই মানুষ সাপ্লাইয়ের কাজটা করে দিত কোন মহাদেশ? আফ্রিকা। তখন ইউরোপের বিভিন্ন দেশের যারা ব্যবসায়ী কি করতো, এই আফ্রিকার, জানিস তো আফ্রিকার সব গোষ্ঠীবদ্ধভাবে থাকতো, তারা সব গোষ্ঠীর নেতাকে কি করতো জানিস তো, ওই টাকা পয়সা ঘুষ দিয়ে করে দিত, বস করে দিত, দিয়ে গোষ্ঠীর আন্ডারে যত সব লোক থাকতো, ছেলে মেয়ে, তাদেরকে গাদাগাদি কিনে নিয়ে সব ওই ইতে করে ভরে জাহাজে সেই ডেকে ভরে গাদাগাদি করে, যেমন গরুগুলোকে দিয়ে যায় দেখছি গাদাগাদি করে, ঠিক সেই রকম গাদাগাদি করে ভরে নিয়ে এসে এই আমেরিকার হাটে বাজারে বিক্রি হতো, ঠিক আছে, হাটে বাজারে সেই কালো মানুষগুলো বিক্রি হতো। এই অত্যাচারের গল্পই কিন্তু তোদের সেই আফ্রিকা কবিতাতে আসে, দেখেছিস, চেনে বেঁধে করে নিয়ে চলে আসতো। এবার আফ্রিকাবাসী আন্দোলন করতে পারতো, কিন্তু তাও সত্ত্বেও ওদের হাতে উন্নত অস্ত্রশস্ত্র ছিল না, ওদের কাছে গোলা বন্দুক এগুলো ছিল না, দিয়ে এসে আমেরিকা বাইরে বিক্রি করতো। কি হবে, ধর আমার প্রচুর জমি আছে, আমি ধর একটা ইউরোপবাসী, আমার প্রচুর জমি আছে, আমার 5টা কাজের লোকের দরকার, আমি বাজার চলে গেলাম, 5টা আফ্রিকান মানুষকে কিনে নিয়ে চলে গেলাম, দিয়ে কাজে লাগিয়ে দিলাম। এবার বিনিময়ে ওরা শুধু খেতে খেত, খাওয়া বাদ দিয়ে, আর যখন বুড়িয়ে যেত, যখন বয়স হয়ে যেত, গুলি করে মেরে দিত, এই রকম আর কি প্রথা ছিল। তো কত নিষ্ঠুর প্রথা ছিল। এইবার কি হয়, এবার দাস প্রথা এইভাবে প্রচলিত ছিল, ঠিক আছে। এইবার যখন আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকার রাষ্ট্রপতি হয়, ঠিক আছে, মানে অনেক কয়েক বছর, মানে অনেক 100 বছর প্রায় পরে আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছে, তখন কি করে, এই সিস্টেমটাকে বন্ধ করে। ও এসে ফার্স্ট যদি বলে যে আমেরিকাতে দাস প্রথা বন্ধ করে কে? আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন কি করে, যে আমেরিকার এই আফ্রিকার মানুষদেরকে এইভাবে মানুষ কেনা বেচা করা যাবে না, মানুষ বিক্রি বন্ধ, তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়, দিয়ে ফার্স্ট টাইম এই আফ্রিকার মানুষগুলো আমেরিকাতে নাগরিকত্ব পায়, তারা সেই দেশের নাগরিক হয়ে যায়, বুঝতে পারছিস। এইভাবে প্রথম আফ্রিকার মানে বসতি তৈরি হয় এইভাবে, ঠিক আছে। এইবার তারপর কি হয়, শুধু নাগরিকত্ব পেলেই হবে, আরো যে সুযোগ সুবিধা সেইগুলোর সমস্যা ছিল, এদের যে পুরনো কালচার সংস্কৃতি সেইগুলো তারা হারিয়ে ফেলছিল, তারা একটা মানে জীবনযাপনটা এদের ঠিকঠাক ছিল না। তখন তাদের যে পুরনো সংস্কৃতি, পুরনো যে কালচার, সেইটা একটা পুনরুজ্জীবনের একটা তাগিদ ওঠে মানুষের মধ্যে। তারা খুব বাজেভাবে জীবনযাপন করছিল, তাদের শুধু নাগরিকত্বই পেয়েছিল, কিন্তু চুরি ডাকাতি ছিনতাই এই সমস্তগুলো করতে হতো। কারণ কি, কাজের সুযোগ কম ছিল, কারণ আফ্রিকান মানুষদেরকে সেইভাবে লোকে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারত দিত না, তাদেরকে আজও অত্যাচার হয়, আজও বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে বিভিন্ন জায়গায় এদের উপর অত্যাচার হয়। এবং আমেরিকানরা লোকের কাছে যে এত মানে অন্য দেশের ওপর বলে যে এখানে হিউম্যানিটি নষ্ট হয়েছে, ওখানে হিউম্যানিটি নষ্ট হয়েছে, ভারতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে, এসব বিভিন্ন দেশের ওপর করে, কিন্তু ওরা সবার আগে হিউম্যানিটি নষ্ট করেছে, ওরা আজও করছে, কালো মানুষদের উপর অত্যাচার করেছে, এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং করেছে, একটা সময় করতেও বটে, এখন বন্ধ হয়ে গেছে অনেক, এখন মাঝে মাঝে কালো মানুষদের উপর অত্যাচারের খবর বা মাঝে মাঝে আসে এই খবরের শিরোনামে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে এখানে হয়েছে। এইবার তারপরে ওই নাগরিকত্ব দেওয়ার পর এদের একটা পুনরুজ্জীবনের প্রয়োজন হলো পুনরুজ্জীবন। সেই পুনরুজ্জীবনের যে নেতা ছিল একজন, সেই হচ্ছে আমাদের গল্পের লেখক ল্যাংস্টন হিউজ, ঠিক আছে। আর ল্যাংস্টন হিউজ হচ্ছে সেই গল্পের লেখক। ও তখন এই সঙ্গে অনেক, এবং ওরা যে আন্দোলনটা করেছিল, হ্যাঁ, সেই আন্দোলনটা হচ্ছে কি, সেই আন্দোলনটা হচ্ছে হারলেম রেনেসা, দ্য হারলেম রেনেসা। এই একটা মুভমেন্ট, রেনেসা মানে নবজাগরণ, মানে যেটা ওদের সেই পুরনো কালচার সংস্কৃতির তার একটা নবজাগরণ, ঠিক আছে। তো এই নবজাগরণ হয়েছিল, হারলেম রেনেসা নাম কেন হয়েছে না, হারলেম হচ্ছে আমেরিকার একটা শহর যেখানে বেশি মানুষ থাকে এই আফ্রিকান কালো মানুষগুলো, ঠিক আছে। তো তাদের সংস্কৃতির পুনরুজ্জীবনের একটা সময় আন্দোলন হয়। এবার জানিস, যখন একটা সাংস্কৃতিক পুনরুজ্জীবন হবে, তখন কি হয়, এক ঝাঁক বুদ্ধিজীবীর আগমন হয়, এক ঝাঁক লেখকের আগমন হয়, যারা কি করে মানুষের চেতনার বিকাশ ঘটায়,
যেমন আমাদের যখন বাংলাতে নবজাগরণ হয়েছিল তখন দেখ এক ঝাঁক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, একবারে তোর রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, তারপরে স্বামী বিবেকানন্দ, এই যে এক ঝাঁক লোকের আবির্ভাব হলো, তাদের হাত ধরে বাংলার নবজাগরণ হয়েছিল। ঠিক সিমিলারলি একইভাবে তখন ওই এক ঝাঁক লেখক, আফ্রিকান কালো মানুষের উদ্ভব, যারা লেখকের মতো উদ্ভব হয় এবং এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এবং সেই আন্দোলনের ফসল হচ্ছে একটা গল্প, হচ্ছে আমাদের এই গল্প দ্য থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। সেই সময় যে ভালো ভালো সাহিত্যকর্ম সৃষ্টি হয়, সেই সময় একটা সাহিত্য হচ্ছে এই দ্য থ্যাংক ইউ ম্যাম। তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে মোটামুটি সংক্ষেপে যা বললাম। এবার আমরা আজকে টেক্সটটা পড়বো, দেখ, ঠিক আছে।